অনির্বাণ বুদ্ধিমান ছেলে, সন্দেহ নেই। তবু ও যা করল তার কজন বুদ্ধিমান করতে পারে সন্দেহ আছে। খাঁচার মধ্যে পাখিকে রেখে দিলে পাখি ছটফট করে। এবার সে পাখি খাঁচার মধ্যেই সুখ চায় নাকি আকাশ চায় বাইরে থেকে বোঝা সম্ভব নয়। তার জন্য তাকে খাঁচা থেকে বের করে আনা দরকার। যদি উড়তে জানে, যদি আকাশ চেনে, এমনি চলে যাবে, আর না হলে ঠোঁট দিয়ে খাঁচা কামড়ে খেলতে থাকবে। অনির্বাণ ইউনিভার্সিটি থেকে ছুটি নিল দিন 15। ছুটি নেওয়া মোটেই সহজ হচ্ছিল না। টিমের লোকজনই বাঁকা চোখে দেখেছিল ব্যাপারটা। তবে তাদের পুরোটাও বলতে হয়নি। সারসংক্ষেপ বলতেই তারা আর আপত্তি করেনি। মুখ শুকনো করে বলেছিল, না না, তুমি আগে ওদিকটা সামলে নাও, তারপর যা হবে দেখা যাবে, আমরা তো আছি। রূপকথাকে এই দেশে যাওয়ার ব্যাপারে কারণ হিসেবে কিছুই বলেনি অনির্বাণ। শুধু বলেছিল, অনেকদিন হয়ে গেল, বাড়ি ছেড়ে খুব বেশি দিন তো থাকুনি কখনো। প্রথমে যখন আমি এসেছিলাম, পয়সার জন্য ইচ্ছে থাকলেও বাড়ি ফিরতে পারতাম না। আজ আমাদের সেই অবস্থা নেই, চলো দেশে ঘুরে আসি বরং। রূপকথা এতে উচ্ছ্বাসও দেখায়নি, আপত্তিও করেনি। এ যেন পুরোপুরি অনির্বাণের সিদ্ধান্ত। যাওয়ার তারিখের দিকে আর চোখে তাকিয়ে নির্বিবাদে সংসার করে যাচ্ছিল রূপকথা। অন্য সময় হলে অনির্বাণের এই বাড়তি ভাবনাটুকু নিয়ে ভালোবাসার কত রঙিন নকশা আঁকত মনে। কিন্তু এখন ওর অনির্বাণের এই সমস্ত কথা হুল হয়ে বেঁধে। আর রূপকথা যে কথা গায়ে মেখে নেয়, 1000বার স্নান করলেও তা গা থেকে যায় না। অনির্বাণ এত কিছু জানে না। ও শুধু জানে ও চেষ্টা করেছিল। একটা মানুষের অতীত সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না পেয়েও ও একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল, এবং তাতে ওর কোনো ভুল নেই। নিজের কাছে অনির্বাণ খুব স্পষ্ট। এই ব্যাপারে নিজেকে কাঠগড়ায় তুলে সওয়াল জবাবও করেছে মনে মনে। রূপকথা যখন না জেনে ওয়াশিং মেশিন চালিয়েছিল আর তাতে পুলিশ চলে এসেছিল, অনির্বাণ কিছু বলেনি। নতুন দেশে গেলে না জেনে অনেক ভুলচুকি হতে পারে, কিন্তু না জানিয়ে চাকরি ছেড়ে বাড়ি চলে আসা একেবারেই আলাদা ব্যাপার। এই জিনিস চলতে থাকলে পরে আরও সমস্যা আসবে। কিন্তু ওর আশ্চর্য লাগছিল এতে রূপকথার এতটুকু অনুশোচনা নেই। প্রথমে একবার সরি বলেছিল বটে, কিন্তু এখন হাবভাব দেখলে মনে হয় সেই সরি বলার জন্য আফসোস আছে ওর। অনেকগুলো টাকা খরচ করে দেশে ফিরল অনির্বাণ। বাড়ির লোক তো অবাক। অনিতা দেবী হেসে হেসেই বলল, নিজে যখন একা ছিলিস বাড়ির কথা তো মনেই পড়তো না, এত কাজ এই সেই, কিন্তু বউয়ের কথায় ফিরতে হলো তো দেশে, ওইখানেই তুই জব্দ, কি বল? ধৃতিমান বাবু উঁকি মেরে বলল, শুধু ছেলেকে দোষ দিয়ে কি লাভ গিন্নি? আমিও কি জব্দ হইনি তোমার কাছে? এই সব কথাগুলো অসহ্য লাগছিল অনির্বাণের। তবু ও বাড়িতে এখনো কিচ্ছু বুঝতে দেয়নি। বললেও যে বাড়ির লোক ওকে খুব একটা বুঝবে এমন আশাও করে না। তাছাড়া যে খুনও করেনি তার রক্ত হাতে মেখে ঘুরবেই বা কেন? যদি কিছু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়, রূপকথা নেবে। যদি কাউকে জবাবদিহি করতে হয়, রূপকথা করবে। দর্শক হয়ে সব শুধু দেখে যাবে অনির্বাণ, শ্রোতা হয়ে শুনে যাবে সব। নিজের বাড়িতে একটা দিন কাটিয়ে অনির্বাণ বলল, ওকে নিয়ে একটু চন্দননগরে যাই, বাড়ির লোকেদের অনেকদিন দেখেনি তো, থাক ওখানে গিয়ে, ওর ভালোই লাগবে। সকাল সকাল বেরিয়ে গেছিল দুজন। রূপকথা হেসে হেসে কথা বলছিল এ বাড়িতে। ও বাড়িতেও সেই ভাবমূর্তি বজায় রাখল। সঞ্জীববাবু আর সুলেখা দেবীর তো খুশি আর ধরে না। এতদিন পরে মেয়ে জামাই এসেছে। মাংসের দোকানে গিয়ে রেওয়াজি খাসি কিনে আনলো সঞ্জীববাবু। সুলেখা দেবীকে বলল, জমিয়ে মটন কষা করো তো। অনির্বাণকে ইঙ্গিত করে সুলেখা দেবী বলল, দেখেছ, তোমরা এসেছো বলে বাবুর ফুর্তি আর ধরে না, দিন দিন বয়স যেন কমছে। দুদিকে হাত ছুঁড়ে সঞ্জীববাবু বলল, কমছে তো বটেই, আমি এখনো ইয়াং,
সুগার প্রেশার সব আমার কন্ট্রোলে। সুলেখা দেবী এ কথা শুনে আর নিজেকে সামলে রাখতে পারল না, গজগজ করতে শুরু করে দিল। প্রেশার সুগার চেক না করালে আর বাড়বে কি করে? শেষ কবে চেক করিয়েছিলে মনে আছে? সঞ্জীব বাবু ক্যালেন্ডারের কাছে গিয়ে কি একটা খুঁজতে খুঁজতে বলল, আমি তো দাগ দিয়ে রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে তোমায় বলে দিতাম। সুলেখা দেবী ততক্ষণে অন্য ঘরে চলে গেছে। মুখ বাড়িয়ে বলল, সে ক্যালেন্ডার বদলে গেছে, এটাই আর পাবে কি করে? রূপকথা মাঝখানে হঠাৎ চিৎকার করে বলল, তোমরা একটু থামবে? অসহ্য লাগছে আমার। এসেছি একবেলাও হয়নি, শুরু করে দিয়েছো যাত্রাপালা। রূপকথার এমন কথায় সঞ্জীববাবু আর সুলেখা দেবী দুজনেই দমে গেল। অনির্বাণেরও ভীষণ অকওয়ার্ড লাগছিল, কিন্তু কি আর করবে, আপাতত ওর তো আর পালাবার পথ নেই। দুপুরের খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল অনির্বাণ। রূপকথা এখানেই থাকবে। অনির্বাণ রূপকথাকে থাকতে বলেনি, রূপকথা নিজেও থাকবে বলেনি, তবু যেন কোনো একভাবে স্থির হয়ে যাচ্ছিল সবকিছু। অনির্বাণ এদিক ওদিক করেই কাটাচ্ছিল কয়েকটা দিন। রূপকথা এতদিন পরে বাড়ি এসেছিল, তবুও যেন মন মরা। মায়ের চোখ কোনো কিছুই এড়ায় না। সুলেখা দেবী জিজ্ঞেস করেছিল, কে রে, অনির্বাণের সাথে ঝগড়াঝাটি হয়েছে নাকি? দেখ, অনির্বাণ আমাদের ছেলে ভালো, একটু মিলমিশ করে নিস। আমাদেরও তো কত ঝগড়া হতো, তা বলে কি আমরা অমন কথা বন্ধ করে দিতাম? রূপকথা ঝাঁঝিয়ে উঠেছিল মায়ের ওপর। যা জানো না তা নিয়ে বলতে আসো কেন? হ্যাঁ, আমি তোমায় বলতে গেছি ঝগড়া হয়েছে? গোটা পৃথিবী তো তোমার আদলে গড়ে ওঠেনি, তাই তোমার নিয়মেও চলবে না তারা, তাই না? আমাকে প্লিজ আমার মতো থাকতে দাও। সুলেখা দেবী আর কোনো কথা বলেনি। অনির্বাণকে প্রশ্ন করেছিল সঞ্জীব বাবু, তাও ভীষণ ঝাপসা প্রশ্ন। সব ঠিক আছে তো বাবা? অনির্বাণ মিথ্যে বলতে পারেনি, কিন্তু নিজে থেকে সবকিছু বলেওনি সঞ্জীব বাবুকে। শুধু বলেছিল, চাইলেই তো সব ঠিক থাকে না বাবা, যতখানি ঠিক রাখা যায় আমি চেষ্টা করছি, আমার সামর্থ্যের বাইরে কি বা করতে পারি। আস্তে আস্তে ফিরে যাওয়ার দিন এগিয়ে আসছিল। কোনো এক নাটকের শেষ দৃশ্যের মধ্যে ঢুকছিল এক এক করে চরিত্ররা। মঞ্চে শুধুই নীরবতা। কে যে প্রথম সংলাপটুকু বলবে বোঝা যাচ্ছিল না। নাটকটাকে আরেকটু উস্কে দিল অনির্বাণ। রূপকথার বাড়িতে গিয়ে সবার সামনে রূপকথাকে বলল, পরশু আমাদের ফেরার ফ্লাইট, তৈরি হয়ে নাও, কাল একবার ও বাড়ি যেও, আমাদের ফিরতে হবে। রূপকথা প্রায় সঙ্গে সঙ্গেই বলল, আমি ফিরব না। ফিরবে না? না, আমার ওদেশে যেতে ইচ্ছে করছে না। একা থাকবে? আমি তো একাই অনির্বাণ। আর কখনোই ফিরবে না? কখনো ফেরার ইচ্ছে হলে জানাবো তোমায়। সবকিছু ইচ্ছে মতো হয় না রূপকথা, তাহলে ধরে নাও ফিরব না। হাতে বিয়ের আংটি ছিল অনির্বাণের, বিদেশে পরা হয় না। দেশে আসার পর অনিতা দেবী বলেছিল পরার জন্য। টেবিলের ওপর সে আংটি খুলে রাখল অনির্বাণ। তারপর গটগট করে বেরিয়ে এলো রূপকথার বাড়ি থেকে। সুলেখা দেবী রূপকথাকে অনেকবার বলেছিল, এমন সর্বনাশ করিস না নিজের, অনির্বাণকে আটকা মা, তোর পায়ে পড়ি, একটু দয়া কর আমাদের ওপর। রূপকথার চোখ বেয়েও গড়িয়ে আসছিল জল। চোখ তুলে বাবার দিকে তাকিয়ে বলল, তোমার মেয়ে যদি তোমার কাছেই থেকে যায়, খুব অসুবিধে হবে তোমার বাবা? কোনো বাবাই এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলতে পারে না। সঞ্জীব বাবুও বলল না। রূপকথা ক্লান্ত শরীরটাকে নিয়ে বসে পড়ল চেয়ারে। অনির্বাণ বাড়ি এসে ফর্মাল ভাবে সবকিছু জানালো। বাড়ির লোকের অনেক প্রশ্নই ওর দিকে ধেয়ে আসছিল। অনির্বাণ ক্লান্ত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলল, এখন আর এসব ভালো লাগছে না। কেউ আর জোর করল না ওকে। নির্দিষ্ট দিনে প্লেনে উঠল অনির্বাণ। ওর নিজেকে কি ভীষণ চাপ মুক্ত লাগছিল, যেন প্লেন ছাড়া নিজেই উড়ে চলে যেতে পারবে জার্মানিতে। যারা অনির্বাণের মতো বুঝে শুনে সিদ্ধান্ত নেয়, তাদের জীবনে বোধ করি আফসোস থাকে না। এই যে অনির্বাণেরও কোনো আফসোস নেই,
রূপকথার ফেরার টিকিটও কাটেনি। ও নিশ্চিত ছিল রূপকথা ওর সঙ্গে ফিরবে না। রূপকথা আকাশ চেনে, খাঁচার বাইরে আনলে ও উড়ে যাবেই। এইটুকু সহযোগিতা ও রূপকথাকে করেছিল শুধু। এতদিন একসাথে থেকেছে, একজন পরিচিত হিসেবে এটুকুও যে কোনো কারোর জন্যেই করত।